অতীতের পাপ কখনোই আমাদের পিছু ছাড়ে না। কখনো কখনো আমাদের নিজেদেরই কোনো কাছের মানুষের জন্ম হয় সেই পাপের প্রতিশোধ নিতে। কি ব্যাপারটা পরিষ্কার হলো না? কথাগুলো স্পষ্টভাবে বুঝতে গেলে যে আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শ্রী উৎসব বসুর লেখা নাগ কন্যা। লেখক উৎসব বসুর জন্ম 14 জুন 2000 সালে। বাসস্থান বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইলে। বর্তমানে তিনি একজন অনার্স স্টুডেন্ট। এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ফেসবুক গ্রুপে তিনি বেশ কয়েকটি গল্প লিখেছেন। ভৌতিক গল্প এবং রহস্য গল্পই তিনি বেশি লিখতে পছন্দ করেন। শুনতে থাকুন আজকের গল্প নাগ কন্যা। আরে শঙ্কর, তোমার ছেলের সাপে কাটিছে। প্রতিদিনের মতো শঙ্কর খেতে কাজ করছিল। হন্তদন্ত হয়ে ছুটে এসে কথাগুলো বলল মতিন। কি কইলে তুমি? আমার আমার পোলাডারে, আমার পোলাডারে। এই বলে শঙ্কর কেঁদে ফেলল। তারপর মতিন আর শঙ্কর এক দৌড়ে শঙ্করের বাড়ি পৌঁছাল। এদিকে বাড়ি ভর্তি লোকজনের ভিড়। শঙ্করের বউ তো কিছুক্ষণ পরপরই মূর্ছা যাচ্ছে। গ্রামের মহিলারা তাকে সামলাচ্ছে। আর যাবে নাই বা কেন? 14 বছরের তাগড়া ছেলে, এ কি মেনে নেওয়া সম্ভব? বাবা মায়ের একমাত্র অবলম্বন ছিল সে। শঙ্করও হাউ হাউ করে কাঁদছে। দীর্ঘ সময় পর কান্নার রোল যখন কিছুটা কমে আসলো, তখন যেন চারিদিকে পিন পতন নিস্তব্ধতা। এই নীরবতা ভেঙে প্রথম কথা তুলল বৃদ্ধ রহমত চাচা। সে ভগ্ন গলায় বলে উঠল, আর কত কইতে পারো তোমরা? কত সহ্য করুম? এই সাপের অত্যাচার 25টা বছর ধইরা সহ্য করতাছি। হ্যাঁ গো, এর কি শেষ নাই? এরপর নরেন বলল, আগে তো তাও কম ছিল, কিন্তু যত দিন যাইতেছে এই গ্রামের উপদ্রব ততই বাড়তেছে। এই যে এই 2 সপ্তাহ আগেই অন্তত 10 জন মানুষ সাপের কামড়ে মরল। রাস্তার বাইরে তো এখন বারোতে ডর লাগে। নরেনের পিসিমা বলল, আমি তো এই গ্রামেরই মেয়ে। গত 25 বছরের আগেও সাপের এমন উপদ্রব ছিল না। পুরো গ্রামে খুঁজলেও কোথাও সাপের দেহা দেখা যাইতো না। তবে এই 25 বছরের কই থেকে যে এত সাপ আইলো কে জানে। আর কত মায়ের যে বুক খালে হইব, মনে হয় জানি এই গ্রামে যেন সাপের উপদ্রব নাই মাইছে। অভিশাপ গো, অভিশাপ। এইভাবে গ্রামের নানা মানুষ নানা মতামত রাখল। সব শেষে সর্বসম্মতিক্রমে ঠিক হলো তারা জমিদার বাড়ির বড়বাবুর কাছে যাবে। উনি এর একটা বিহিত করতে পারবেন। সবাই মিলে তারপর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জমিদার বাড়ির বড় বাবু হলো উমাচরণ মুখুজ্জে। 4 পুরুষ ধরে এই রূপপুর গ্রামে জমিদারি করে এসেছে। 1947 সালে এই জমিদারি প্রথা অবশ্য উঠে যায়। তখন অবশ্য উমাচরণ কিশোর বয়সের। তবে আজও সেই গ্রামের মাতা হল অকথিত জমিদার উমাচরণ মুখুজ্জে। সবাই তাকে বড়বাবু বলে ডাকে। এই পুরো গ্রামের প্রায় অর্ধেক জমিই তার। সেখানে কৃষকেরা বর্গা চাষ করে। গ্রামের যে কোনো সমস্যার সমাধান, বিচার নালিশ থেকে শুরু করে
সবকিছু তাঁর নেতৃত্বে হয়। গ্রামের চেয়ারম্যান থেকে শুরু করে থানার দারোগা পর্যন্ত তাঁর কথায় উঠে বসে। গ্রামের সকলে মিলে জমিদার বাড়ি পৌঁছালো। বাইরে দাঁড়িয়ে বড়বাবু বড়বাবু বলে ডাকতে লাগলো। অবশেষে বেরিয়ে এলো বৃদ্ধ উমাচরণ মুখুজ্জে। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কি হয়েছে? চিৎকার করছো কেন তোমরা? গ্রামের লোক একযোগে শুরু করলো, আমাদের বাঁচান বড়বাবু, আমাদের বাঁচান। গ্রামের অত্যাচারে আমাদের জীবন একেবারে শেষ হইয়া গেল। আজ শঙ্করের ছেলেটারে সাপেরে খাইল, গতকাল করিমের মেয়েটারে মেরেছে, আর তার আগের দিন সদ্য বিবাহিত ওই জমিলার জামাইটারে খাইল। কিছু একটা করেন কর্তা, আমাদেরকে বাঁচান কর্তা। কাল না জানি আমাদের কি থেকে কি হইব, আপনি বাঁচান দয়া করে কর্তা। আমাদের জীবনের এখন কোনো নিশ্চয়তা নাই। এইভাবে চলতে থাকলে তো আমাদের বাক্স প্যাকটা লইয়া অন্য গ্রামে চলে যাইতে হবে বড়বাবু। উমাচরণ কেদারায় বসে গ্রামবাসীদের কথা শোনে। তারপর কিছুক্ষণ কি যেন ভাবে। উমাচরণের চোখ লাল হয়ে ওঠে। হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো গর্জে ওঠে, নারায়ণ, আমার রাইফেলটা নিয়ে আয়। সাপেদের বংশ আজ আমি নির্বংশ করে ছাড়ব। উমাচরণ বলতে থাকে, এই সাপেদের দংশনে আমার আদরের ছোট ভাই আজ থেকে 25 বছর আগে আমায় ছেড়ে চলে যায়। সে কথা আমি আজ পর্যন্ত ভুলিনি। যে ভাইকে নিজের হাতে বড় করেছি, সেই ভাইকে কেড়ে নিয়েছে ওই সাপেদের জাত। 25 বছর আগে ওই ঘটনার পর আমি নিজ হাতে সাপেদের নির্বংশ করেছিলাম এই গ্রাম থেকে। 25 বছর ধরে ওরা নানাভাবে গ্রামবাসীদের অল্প বিস্তর ক্ষতি করেছে। আমি চুপ করে থেকেছি, আর এখন কিনা আবারও তীব্র অত্যাচার শুরু করেছে। নিরীহ গ্রামবাসীদের দংশন করতে শুরু করেছে। আমি উমাচরণ মুখুজ্জে আবারও রাইফেল হাতে নিলাম। এই গ্রাম থেকে সাপেদের নাম আমি মিটিয়ে ফেলব। উমাচরণ রাগে গজরাতে থাকে। দেহটা বৃদ্ধ হলেও আজও তার কণ্ঠে অবিচল দৃঢ়তা। গ্রামবাসীরা সাহস পায়। উমাচরণের 3 ছেলে। বড় ছেলে মহেন্দ্র, মেজ ছেলে সুরেন্দ্র আর ছোট ছেলে রথীন্দ্র। 3 ছেলেই বাবাকে বোঝায়, বাবা, তোমার বয়স হয়েছে, এত চিৎকার চেঁচামেচি উত্তেজনা তোমার পক্ষে ভালো না, এতে শরীর খারাপ করবে। আমরা সবাই মিলে বসে এর কিছু একটা সমাধান বের করে ফেলব। কিন্তু উমাচরণ কারুর কথাই শোনে না। বাড়ি থেকে বের হতে যাবে, এমন সময় পেছন থেকে শোনা যায় এক মেয়ের কণ্ঠস্বর, দাঁড়াও দাদু ভাই, তুমি কোথাও যাবে না। এই সাপেদের ধ্বংস করতে আমি যাব। তুই তুই করবে দিদি ভাই? সত্যি পারবে তুই? উচ্ছ্বসিতভাবে প্রশ্ন করল বৃদ্ধ উমাচরণ। মেয়েটি উত্তর দিল, হ্যাঁ দাদু ভাই, আমি পারবো। পারতে তো আমাকে হবেই। এতগুলো নিরীহ মানুষকে আমি এমনি এমনি শেষ হতে কিছুতেই দেব না, কখনো না। এই মেয়েটি হলো লাবণ্য, উমাচরণের মেজ ছেলে সুরেন্দ্রর একমাত্র মেয়ে। বয়স 20 চলছে। শহরের কলেজে পড়ে, থাকেও শহরে। গরমের ছুটিতে গ্রামে এসেছে। এই মেয়ে এই বংশের 3য় প্রজন্মের প্রথমা, কারণ উমাচরণের বড় ছেলে মহেন্দ্র নিঃসন্তান। তাই উমাচরণ এই লাবণ্যর মুখেই প্রথম দাদু ডাক শুনেছে। অবশ্য ছোট ছেলে রথীন্দ্রর ঘরে 1 ছেলে এবং 1 মেয়ে। কিন্তু এই 3 নাতি নাতনির মধ্যে উমাচরণ এই লাবণ্যকেই বেশি ভালোবাসে। লাবণ্যর মধ্যে যে উমাচরণের রক্ত, তা ছোটবেলা থেকেই স্পষ্ট। কারণ এই মেয়ে ছোটবেলা থেকেই
তার দাদুর মতোই তীব্র সাপ বিদ্বেষী। লাবণ্য ছোটবেলা থেকেই এই সাপ নামক প্রাণীটাকে ভীষণ ঘৃণা করে, অথচ এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ নেই। কারণ যখন উমাচরণের ছোট ভাই রামচরণকে সাপে কেটেছিল, তখন লাবণ্যর বাবা মায়ের বিয়েই হয়নি। সুতরাং সাপের প্রতি লাবণ্যের এত ঘৃণার কারণ উমাচরণ মুখুজ্জের বংশের রক্তই বলা বাহুল্য। সে যাই হোক, লাবণ্য বেরোতে যাবে এমন সময় পেছন থেকে ভেসে আসলো কিছু নারী কণ্ঠ। প্রথমজন সুপ্রভা, ইনি এই বাড়ির বড় বউ মহেন্দ্রর স্ত্রী আর লাবণ্যর বড় মা। যেহেতু ইনি নিঃসন্তান, তাই ছোটবেলা থেকে লাবণ্যকে ইনি কোলে পিঠে করে মানুষ করেছে। দ্বিতীয়জন এ বাড়ির মেজ বউ সুরেন্দ্র স্ত্রী সংযুক্তা, ইনি লাবণ্যর গর্ভধারিণী মা। তৃতীয়জন এ বাড়ির ছোট বউ মাধবী, লাবণ্যের ছোট মা। যদিও তার নিজের এক ছেলে আর এক মেয়ে আছে, তবুও লাবণ্য তার কাছে নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়। সে যখন এ বাড়িতে বউ হয়ে আসে, তখন লাবণ্যর সবেমাত্র 1 বছর বয়স। এই মেয়েকে নিয়েই তার সময় কেটে যেত তখন। সেজন্যই নিজের মেয়ের জন্য সংযুক্তাকে কখনোই বিশেষ ভাবতে হয়নি। 3 মায়ের চোখের মণি এই লাবণ্য, আর সে মেয়ে যাচ্ছে সাপ খুঁজে মারার জন্য। তার 3 মা তাকে এত সহজে ছাড়বে? এ কি আর সম্ভব? 3 জনই সমস্বরে বলে উঠল, তুমি কোথাও যাবে না, নিজের ঘরে যাও। এক রত্তি মেয়ে, সে আবার সাপ মারতে যাবে? এমনিতেই এই গ্রামে আর অভিশাপ কিছু কম আছে যে আরো ডেকে আনতে হবে? মা মনসার কোপ লাগবে। এই শুনে হুঙ্কার দিয়ে উঠল উমাচরণ। খবরদার বৌমা, ও নাম মুখে আনবে না তোমার। ওই নিকৃষ্ট বিষাক্ত প্রাণীদের দেবীর নাম আমি যেন আর কারো মুখে না শুনি। এবার লাবণ্য বলল, মা, তোমরা প্লিজ চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি এখন বড় হয়েছি, তোমরা শুধু শুধুই চিন্তা করছো। আর আমি তো একা না, দেখো পুরো গ্রামের লোক আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না। বৌমা, তোমরা কেন একটা কথা বারবার ভুলে যাও? আমি আগেও বারবার বলেছি, কোনো সাপ আমাদের পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না। রামের মৃত্যুর পর আমরা এক রক্ষা কবচ পেয়েছি, যার জন্য আমাদের এই বংশের কাউকে কোনো সাপ দংশন করতে পারবে না। এমনকি এই জমিদার বাড়ির ত্রিসীমানায় কোনো সাপ প্রবেশ করতে পারবে না। এই কথাটা 25টা বছর ধরে তোমাদের বলছি, কেন বুঝতে পারো না তোমরা? যাও, অন্দরে যাও। বাড়ির বউদের এই সদর দরজার সামনে কোনো কাজ নেই। যাও, ভেতরে যাও, এ আমার আদেশ। শ্বশুরের আদেশ অমান্য করবে এমন সাধ্য 3 জনের একজনেরও নেই। 3 বউই ভেতরে চলে গেল। তারপর লাবণ্য বেরিয়ে পড়ল সর্পনিধনের উদ্দেশ্যে। সাথে নিয়ে গেল একটা বড় ছুরি, আর উমাচরণ তার এক বিশ্বস্ত চাকরের হাতে দিয়ে দিল তার রাইফেলটা। গ্রামের জওয়ান লোকেরা বড় বড় লাঠি সোটা নিয়ে এলো। অন্যান্য লোকেরা নিয়ে এলো শাবল আর আগুন ধরানোর সরঞ্জাম। গ্রামে যতগুলো উইয়ের ঢিবি ছিল সবগুলো ভেঙে ফেলা হলো, কিন্তু সেখান থেকে একটাও সাপ বেরোলো না। গ্রামে যতগুলো গর্ত ছিল পুকুর পাড়ে, বাঁশঝাড়ে, জঙ্গলে, সবগুলোর সামনে আগুন জ্বেলে দেওয়া হলো যাতে সাপ বাইরে চলে আসে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো সাপই বেরোলো না। পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরও কেউ সাপের লেজেরও দর্শন পেল না। সবাই অবাক, তাহলে সাপগুলো কোত্থেকে আসে আর মানুষকে দংশন করে কোথায় উধাও হয়ে যায়? নিরুপায় হয়ে এবার লাবণ্য জমিদার বাড়ির দিকে ফিরছে। এমন সময় পেছন থেকে শুনতে পেল এক নারীর কণ্ঠস্বর,
সাপের দেখা পেলি না? লাবণ্য চমকে পেছনে তাকায়। কে আপনি? মহিলাটার গায়ে ছেঁড়া ময়লা শাড়ি, চুলগুলো জট বেঁধে আছে, অনেকটা মানসিক বিকারগ্রস্ত মানুষের মতো। কিন্তু গ্রামবাসীরা জানালো এ মহিলাকে আগে গ্রামে কখনো দেখেনি। মহিলাটির চোখ অদ্ভুত নীল রঙের, আর চোখ দুটো জল জল করছে। মহিলাটি বলল, সাপকে দেখা যায় ঠিকই, কিন্তু সাপকে কি চোখে দেখা যায় রে? এ তো সাপ নয়, এ হলো সাপ, মানে অভিশাপ। অভিশাপকে চোখে কিভাবে দেখবি? আজ তোর পরিবারের পাপের জন্য এই পুরো গ্রাম এই অভিশাপ ভোগ করছে, আর তুই বেরিয়েছিলি সাপ মারতে? এত সাহস তোর? এর পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যা। লাবণ্য জিজ্ঞেস করল, কে আপনি? আর কিসের প্রতিশোধের কথা বলছেন? মহিলাটি তার নীল দুটি চোখ বড় বড় করে বলল, আমায় জিজ্ঞেস করছিস কেন? যা যা, তোর দাদুকে গিয়ে জিজ্ঞেস কর। আর শোন, তোর সত্তা তোর রক্তকে ছাপিয়ে যাবে, সেদিন নিজের ভুল বুঝতে পারবি। সাপ মারতে চেয়েছিলিস তাই না? নিজের পাপের ফল ভোগ করার জন্যে প্রস্তুত হয়ে যা। এই বলে মহিলাটা চলে গেল। লাবণ্য সে মহিলার কথার আগাগোড়া কিছুই বুঝল না। কিসের অভিশাপ আর কিসের পাপ? দাদুকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে সবটা জানতেই হবে। লাবণ্য জমিদার বাড়ি ফিরে এলো। উমাচরণ জিজ্ঞেস করল, কটা কটা সাপ মারলি দিদি ভাই? হ্যাঁ, সবগুলোকে শেষ করে এসেছিস তো? এই তুই কিছু বলছিস না কেন? তুই তুই ঠিক আছিস তো? এক নাগাড়ে উমাচরণ প্রশ্ন করতে থাকে। অবশেষে লাবণ্য মুখ খোলে, পুরো গ্রামে একটাও সাপের দেখা পাইনি দাদু ভাই, কোথাও কোনো সাপ নেই। এ কেমন সাপ দাদু? আসে আর মানুষকে দংশন করে আবার উধাও হয়ে যায়। উমাচরণ নিজের মাথায় হাত দিয়ে আরাম কেদারায় বসে পড়ে। তার দুই ভ্রুর মাঝখানে ভাঁজগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। বৃদ্ধ কপালের রেখাগুলো যেন কিছু বলতে চাইছে। এই নীরবতা ভেঙে লাবণ্য প্রশ্ন করে, আচ্ছা দাদু ভাই, আজ থেকে 25 বছর আগে ঠিক কি হয়েছিল বলো তো? কি পাপ করেছিল আমাদের পরিবার? তুমি আমায় সবটা খুলে বলো তো। এই কথাটা শুনে বৃদ্ধ উমাচরণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তেল চকচকে টাক মাথাটা দিয়ে অনেক ঘামের সূক্ষ্ম স্রোত গালের দুপাশ দিয়ে বয়ে গেল। তীরবিদ্ধ হরিণের মতো ছটফট করে জিজ্ঞেস করল উমাচরণ, এসব কথা তোকে কে বলেছে? বল আমায়, কে বলেছে তোকে? উমাচরণের চোখে মুখে এক অজানা আদিম আতঙ্ক। লাবণ্য বলল, আমি যখন বাড়ি ফিরে আসছিলাম তখন এক অদ্ভুত মহিলার সাথে আমার দেখা হলো। সে আমায় এসব বলল। যা কিছু হচ্ছে তা নাকি এই অভিশাপের জন্যই হচ্ছে, এই পরিবারের পাপের জন্য হচ্ছে। উমাচরণ বিস্ফারিত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা গলায় বলল, কোত্থেকে কোন পাগল কিনা কি বললো আর তুই এসব নিয়ে ভাবছিস দিদি ভাই? ওসব কিছু না, অনেক ধকল গেছে তোর উপর দিয়ে। যা বিশ্রাম নে, আর আমার ঘরে কেউ যেন না আসে সেটা দেখিস। আমায় একটু একা থাকতে দে। লাবণ্য চলে গেল। সে রাতে লাবণ্যর খুব জ্বর এলো।
জ্বর যেন কিছুতেই কমছে না। সংযুক্তা মেয়ের কপালে জলপট্টি দিচ্ছে। তখন সুপ্রভা ঘরে ঢুকল। সংযুক্তা বলল, দেখো দিদি, মেয়েটার কি অবস্থা হয়েছে দেখো। বারবার না করলাম যাস না, কিন্তু শুনলো না। এবার পেল তো পরিণাম। সুপ্রভা লাবণ্যের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, একমাত্র মা মনসাই আমাদের রক্ষা করতে পারে। জয় মা মনসা জয়। এরপর সুপ্রভা আর সংযুক্তা উমাচরণের ঘরে গেল। তারপর বলল, বাবা, মেয়েটার খুব জ্বর। বোধহয় মা মনসা রুষ্ট হয়েছেন। সামনেই তো মনসা পুজো। আমরা সবাই যদি আমাদের বাড়িতে একটা মনসা পুজো করে ফেলি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। গ্রামবাসীরাও তো রক্ষা পাবে। এ কথা শুনে উমাচরণ প্রচণ্ড রেগে উঠল। তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি বৌমা? আমার 14 পুরুষে কোনোদিনও মনসা পুজো করেনি, আর আমাকে তুমি কিনা সেই রীতি ভঙ্গ করতে বলছো? কখনো সে হবে না, কখনো না। এ কথা আর কোনোদিনও যেন না শুনি তোমার মুখে। আর দিদি ভাইয়ের জন্য আমারও চিন্তা হচ্ছে ঠিকই। ডাক্তারকে খবর পাঠিয়েছি, কাল সকালে দিদি ভাইকে দেখতে আসবে। তোমরা এখন যাও। এর পরের দিন সকাল, উমাচরণ বাগানে বসেছিলেন। এমন সময় খবর এলো, সাপের কামড়ে গ্রামে আরো 20 জনের মৃত্যু হয়েছে। গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। উমাচরণ প্রচণ্ড ভেঙে পড়লেন। সেদিন আর কারোর সাথে কোনো কথা বললেন না, নিজের ঘর থেকেও আর বেরোলেন না। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। উমাচরণ তাঁর লাঠি নিয়ে বেরিয়ে এলেন বাইরে। তারপর দৃপ্ত গতিতে চলে গেলেন জমিদার বাড়ির ঠিক পিছনে। প্রাচীর ঘেরা বিশাল জমিদার বাড়ির পেছনের অংশে আছে এক ভাঙা পুরনো মন্দির। এখানে সেই মন্দিরটা উমাচরণ ছোটবেলা থেকে এভাবেই দেখেছে, যেন কোনো 1000 বছরের পুরনো ভগ্নাবশেষ। উমাচরণ সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। কান্না থামিয়ে নিজে নিজেই আপন মনে বললেন, সব পাপ তো আমার, সব পাপ তো করেছি আমি। গ্রামবাসীরা তো কোনো দোষ করেনি, তবে আমার পাপের ফল কেন ওরা ভোগ করবে? কেন? আমার শাস্তি হোক, আমি মাথা পেতে নেব। আজ থেকে 25 বছর আগে করা পাপ আজও আমার পিছু ছাড়লো না। উমাচরণের চোখের সামনে ভেসে উঠল আজ থেকে 25 বছর আগের সেই ভয়ানক দৃশ্য। 25 বছর আগে ঠিক কি হয়েছিল তা জানার আগে এই রূপপুরের জমিদারির ইতিহাসটা জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 300 বছর আগে এই রূপপুর গ্রাম সহ আশেপাশের 3-4 গ্রামের জমিদার ছিলেন হরশঙ্কর চৌধুরী, আর তাঁর মহল ছিল এই রূপপুর গ্রামে। বর্তমানের মুখুজ্জে বাড়ি ছিল 300 বছর আগেকার চৌধুরী মহল। জমিদার হরশঙ্কর চৌধুরী ছিলেন একজন প্রজাবৎসল জমিদার। তার খুব নাম ডাক ছিল। তিনি ছিলেন যেমন শক্তিশালী ঠিক তেমনই সাহসী। বাংলায় তখন চলছে ইংরেজ শাসন। এ কাহিনী ইংরেজ অধ্যুষিত বাংলার। ইংরেজরা নানাভাবে এই হরশঙ্কর চৌধুরীর জমিদারি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা পারেনি। জমিদার হরশঙ্কর ছিলেন স্বাধীনতাকামী। তিনি ইংরেজ মুক্ত বাংলার স্বপ্ন দেখতেন। সে সময় এই অঞ্চলের গভর্নর হয়ে আসেন
রবার্ট অ্যান্ডারসন। অসম্ভব ধূর্ত লোক ছিল এই অ্যান্ডারসন। জমিদার হরশঙ্কর নানাভাবে বিপ্লবীদের ইংরেজ বিরোধী আন্দোলনে সাহায্য করতে শুরু করেন। এ খবর পৌঁছে যায় অ্যান্ডারসনের কাছে। তারপর অ্যান্ডারসন জমিদারকে রাজদ্রোহী বলে আখ্যা দেয় আর জমিদারি থেকে সপরিবারে উচ্ছেদ করে। বংশ পরম্পরা যুগ যুগ ধরে এই অঞ্চলে জমিদার করে আসছিল চৌধুরী বংশ। অবশেষে সপরিবারে জমিদার হরশঙ্করকে গ্রাম থেকে উচ্ছেদ করা হলো। সে সময় ইংরেজ গভর্নরের এক বাঙালি খাস লোক ছিল, এক কথায় ইংরেজদের গোলামি করত। সে ভদ্রলোক ছিলেন একজন ব্যবসায়ী, তার নাম ছিল সর্বানন্দ মুখুজ্জে। অ্যান্ডারসন এই সর্বানন্দ মুখুজ্জের প্রতি সন্তুষ্ট হয়ে সেই সুন্দরপুর গ্রামের চৌধুরীতে জমিদারি তার হাতে তুলে দিল। আর এই সর্বানন্দ মুখুজ্জেই হল উমাচরণ মুখুজ্জের দাদুর দাদু। সর্বানন্দ মুখুজ্জে থেকে শুরু করে উমাচরণের বাবা পর্যন্ত 4 পুরুষ এখানে জমিদারি করে গেছেন। 4 পুরুষ ঘুরে উমাচরণের হাতে যে সম্পত্তি এলো তা ছিল ফাঁকা কলসির মতো। বাইরে যতই ঠাঁটবাট বজায় রেখে চলুক না কেন, ভিতর ছিল একেবারেই অন্তঃসার শূন্য। মান সম্মান বজায় রেখে গ্রামে চলা তার জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ল। তার স্ত্রী, ভাই, 3 সন্তান নিয়ে বেশ বড় পরিবার। আবার আছে এক গাদা চাকর বাকর। ব্যবসায় লোকসানের উপর লোকসান হয়ে চলেছে। এরপর গেল তার বড় ছেলে মহেন্দ্রর বিয়ে। মহেন্দ্রর স্ত্রী সুপ্রভা বেশ বনেদি ঘরের মেয়ে, তাই উমাচরণ ছেলের বিয়েতে কাপড় করতে পারবেন না। আবার উমাচরণ মুখুজ্জের বড় ছেলের বিয়ে, সেও কি চারটিখানি কথা। সেই কবে এ বাড়িতে বিয়ের সানাই বেজেছিল উমাচরণের বিয়ের সময়। উমাচরণের ছোট ভাই রামচরণের কোনো দিনই বিয়ের প্রতি আগ্রহ ছিল না। সে যাই হোক, মহা ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন উমাচরণ। পুরো গ্রামের লোককে 3 বেলা খাওয়ালেন পেট পুড়ে। এবার আসা যাক 25 বছর আগের ঘটনায়। বড় ছেলের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে। ছেলের বিয়ে দিতে উমাচরণ বিস্তর ধার দেনা করে ফেলেছে। বেশিরভাগ জমি বন্ধক রেখেছেন। সেসব ধার মেটাতে না পারায় একের পর এক জমি হাতছাড়া হয়ে যাচ্ছে। কবে না জানি এই বাড়ি নিলাম করতে হয়। উমাচরণের রাতে ঘুম হয় না। রাতের পর রাত জেগে থাকেন। কারণ এ গ্রামে থেকে গ্রামবাসীদের চোখে তিনি ছোট হবেন, এটা তিনি কিছুতেই মানতে পারবেন না। জমিদার বাড়িতে বেশ বড় একটি লাইব্রেরি ছিল। সেখানে দেশ বিদেশের নানা বই সংগৃহীত ছিল। উমাচরণ মাঝে মাঝেই লাইব্রেরিতে বই পড়তেন। সেদিন রাতেও হাজার দুশ্চিন্তা লাঘবের উদ্দেশ্যে উমাচরণ গেলেন লাইব্রেরিতে। হঠাৎই তার চোখ পড়ল অদূরে পড়ে থাকা এক বইয়ের উপর। ভাবলেন কোনোভাবে হয়তো সেলফ থেকে পড়ে গেছে। তিনি সেটা তুলতে গেলেন। বইটা দেখে তিনি খানিকটা অবাক হলেন। এমন বই তো তিনি আগে দেখেননি। যদিও এই লাইব্রেরির সব বই তাঁর পরিচিত না, কারণ বাপদাদার আমলের লাইব্রেরি, কয়টা বই তার পড়া হয়েছে। তবে সেই বইটা দেখে মনে হলো শত শত বছরের পুরনো। এত প্রাচীন একটা বই দেখে উমাচরণ কৌতূহল বোধ করল। এই বইটা এখানে রাখলই বাকি। উমাচরণ বইটা খুলল, দেখল সেখানে চৌধুরী বংশের উত্তরাধিকারীদের নাম লেখা আছে। উমাচরণ বুঝতে পারলেন এটা চৌধুরী রাজবংশের বই। আরও জানতে পারলেন এই বইটা বংশ পরম্পরায় একজন আরেকজনকে দিত। এবার বইয়ের ভিতর খুললেন। যা দেখলেন পড়ে তাতে তার চোখ কপালে উঠে গেল।
উৎফুল্ল হয়ে উঠল তার দুটো চোখ। সমস্ত চিন্তা ভাবনা যেন কোথাও উড়ে গেল। ঈশ্বর তবে এতদিনে মুখ তুলে চাইলেন? তাড়াতাড়ি উমাচরণ তার ছোট ভাই রামচরণ আর বড় ছেলে মহেন্দ্রকে ডেকে পাঠালেন। তারা এসে উমাচরণকে এত উৎফুল্ল দেখে অবাক হয়ে গেল। মহেন্দ্র বলল, বাবা, একে আমাদের এই আর্থিক অবস্থা, একটু আগে পর্যন্ত তুমি কত চিন্তায় না ছিলে, আর এখন এভাবে হাসছো কেন? রামচরণ বলল, নির্ঘাত দাদার মাথাটা খারাপ হয়ে গেছে। এবার উমাচরণ হাসি থামিয়ে মুখ খুললেন। আমি যা দেখলাম, তোরা যদি সেটা জানতে পারিস তবে নিজের কানকে বিশ্বাস করতে পারবি না। কি সেই কথা, তাড়াতাড়ি বলো। উমাচরণ বইটা দেখিয়ে বলল, এই বইয়ের মাধ্যমেই আমি পেয়েছি আমার সব সমস্যার সমাধানের চাবিকাঠি। রামচরণ প্রশ্ন করল, কি আছে ওই বইতে? উমাচরণ বলল, শোনো তবে, এই বইটি চৌধুরীদের বংশের। এখানে কিভাবে এলো তা আমি জানি না, তবে এই বইটায় লেখা আছে আমাদের এই বাড়ির পিছনে যে পুরনো ভাঙা মন্দিরটা আছে সেটার বাঁ পাশে একটা ঢিপি আছে। সেই ঢিপির নিচেই আছে 7টি সোনার কলসি ভর্তি সোনার মোহর। চৌধুরীদের কেউ যখন অর্থ সংকটে পড়ত তখন সেখান থেকে মোহর এনে তারা খরচ করত। তবে আশ্চর্যের কথা হলো, সে কলসি নাকি আবার আপনা আপনি ভরে যেত। তবে আমার অত সময় বা ধৈর্য কোনোটাই নেই। আমি 7টি কলসি একেবারে তুলে আনবো, বুঝতে পারছিস? সেগুলো বিক্রি করলে কত টাকা পাবো আমরা। বন্ধক রাখা সব জমি ফিরিয়ে আনবো, সব ধার দেনা মিটিয়ে ফেলবো, তবুও টাকা কমবে না। এসব কথা শুনে মহেন্দ্র আর রামচরণ দুজনেরই চোখ কপালে উঠে গেল। এরপর মহেন্দ্র প্রশ্ন করল, আচ্ছা বাবা, বুঝলাম যা লেখা আছে তা সবই সত্য, কিন্তু চৌধুরীরা এ জমিদারি ছেড়ে দেওয়ার সময় ওদের সম্পত্তি তোরা সাথে করে নিয়ে যেতে পারতো, তাই না? উমাচরণ বলল, না, সেটি সম্ভব নয়, কারণ চৌধুরীরা জানতো না যে ওদের জমিদারি থেকে উচ্ছেদ করা হবে। বাপ ঠাকুরদার কাছে শুনেছি, যা হয়েছে একেবারে অকস্মাৎ। চৌধুরীরা একেবারে প্রস্তুত ছিল না। এক কাপড়ে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে ওদের, আর এই গ্রামে ওদের কোনো দিনও ঢুকতে দেওয়া হয়নি। সুতরাং ও সম্পত্তি এখনো ওখানেই আছে। তবে কি জানিস, এ বইয়ের শেষ কিছু পৃষ্ঠা ছেঁড়া। কে জানে সেখানে আবার কি লেখা ছিল, আর ছিঁড়লই বা কে? তা যা কিছু, আমাদের যা দরকার ছিল তা তো আমরা পেয়ে গেছি। ওই বাকি পৃষ্ঠাগুলো দিয়ে আর কি হবে? আচ্ছা দাদা, আমাদের পূর্বপুরুষ সেগুলো কেউ নিয়ে নেয়নি তো? আরে না না, এত বড় ঘটনা হলে আমরা কি আর শুনতাম না বাপ ঠাকুরদার কাছে? ও জিনিস এখনো সেই মাটির নিচেই আছে, এবং আমি সেটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। মহেন্দ্র বড় উৎফুল্ল হয়ে উঠল। তবে আর কিসের দেরি, চলো চলো, কাজ শুরু করে দেওয়া যাক। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, এখনই কিছু করা যাবে না। একথা যেন কোনোভাবেই পাঁচ কান না হয়, এমনকি তোর বউ বা ভাইয়েরাও যাতে কোনোভাবে টের না পায়, কথাটা মনে রাখিস। আর কাজটা যতটা সহজ ভাবছিস ততটাই সহজ, কিন্তু একটা সমস্যা অবশ্য আছে। রামচরণ প্রশ্ন করল,
কি সমস্যা দাদা? সে সম্পত্তি পাহারা দিচ্ছে দুটো ভয়ানক বিষাক্ত সাপ। চৌধুরী বংশ ছাড়া অন্য যে সেই সম্পত্তিতে হাত দেবে তাকেই দংশন করবে সেই সাপ দুটো, এমনটাই লেখা আছে এই বইতে। রামচরণ আর মহেন্দ্র কিছুটা ভয় পেয়ে গেল। তবে এখন কি হবে? উমাচরণ হেসে বলল, চিন্তা করিস না, সেই সমস্যার সমাধানও এই বইতে লেখা আছে। কি সেই সমাধানটা? উমাচরণ বলতে শুরু করল, সেই ঢিপির নিচে আছে এক শ্বেত পাথর। সেই শ্বেত পাথর হলো নাগেদের সম্পত্তি। সে পাথর আর সেই মোহর যে স্পর্শ করবে তার বংশের উপর সাপেদের অভিশাপ নেমে আসবে। এ তো সমস্যার ওপরে সমস্যা। একে তো ছবল মারার জন্য দুটো সাপ আছে, তার উপর আবার অভিশাপ। না বাবা, এসব করে কাজ নেই। দাদা তুমি এসব ছাড়ো, যেচে কেন বিপদ ডেকে আনতে যাবে? আরে শোন, এই পাথর স্পর্শ করলে অভিশাপ নেমে আসবে ঠিকই, তবে সেই পাথরই সে অভিশাপ থেকে আমাদের রক্ষা করবে। হ্যাঁ, কি বুঝলি না তাই তো? সেই পাথর যে পরিবারের কাছে থাকবে কোনো সাপ সে পরিবারের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। এমনকি সে বাড়ির ত্রিসীমানায়ও কোনো সাপ প্রবেশ করতে পারবে না, বুঝলি? ওই সাপ দুটো আমাদের কোনো ক্ষতি করার আগেই আমাদের ওই শ্বেত পাথরটা হাতাতে হবে। তবেই আমরা নির্বিঘ্নে ওই সোনা ভর্তি কলসগুলো উদ্ধার করতে পারবো, আর কোনো সাপ আমাদের কিচ্ছু করতে পারবে না। তবে তো আর কারোর কোনো কথা থাকতে পারে না। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তিনজন চুপি চুপি বের হয়ে এলো, যাতে কেউ টের না পায়। সাথে নিল শাবল আর রাইফেল। বাইরে পূর্ণিমার চাঁদের রূপালী আলো। সেদিন ছিল নাগ পূর্ণিমা। এরপর সেই ঢিবির কাছে এলো তারা। বেশ বড়সড় ঢিবিটা। প্রথমে ভেঙে তারপর মাটি খুঁড়তে গেলে সকাল হয়ে যাবে, তাই উমাচরণ তাড়াতাড়ি কাজ শুরু করতে বলল। রাম আর মহেন্দ্র শাবল নিয়ে সেই ঢিবিতে আঘাত করা মাত্রই দুটো ভয়ানক বিষাক্ত সাপ ফনা তুলে বেরিয়ে এলো। এমনটা হবে সেটা উমাচরণও ঠিক ভাবতে পারেননি। তিনি ভেবেছিলেন সাপ দুটো হয়তো মাটির নিচে থাকবে, কলসিগুলোর কাছে, আর ওরা তাড়াতাড়ি মাটি খুঁড়ে আগে শ্বেত পাথরটা উদ্ধার করবে। কিন্তু এ তো মহা বিপদ হয়ে গেল। এর জন্য কেউই প্রস্তুত ছিল না। রামচরণ হাতে থাকা শাবলটা নিয়ে এক সাপের মাথা পুরো থেঁতলে দিল। ঠিক তখনই অপর সাপটা রামচরণের পায়ে বিষ ছোবল বসিয়ে দিল। রামচরণ মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে তার দেহ নীল হয়ে গেল। শেষ নিঃশ্বাসটাও রামচরণের দেহ থেকে বেরিয়ে গেল। উমাচরণ তার হাতে থাকা রাইফেলটা নিয়ে দ্বিতীয় সাপটাকে গুলি করে মারল। তারপর খুব তাড়াতাড়ি বড় ছেলের সাথে মিলে কলসি ভর্তি মোহর আর শ্বেত পাথর দুটোই তুলে আনল। শ্বেত পাথরটা রাখল পশ্চিমের একটা ঘরে, আর সেই ঘরে সারা জীবনের জন্য তালা ঝুলিয়ে দিলেন। যতদিন এই শ্বেত পাথর এই বাড়িতে থাকবে ততদিন কোনো সাপ এই পরিবারে কারও কোনো ক্ষতি করতে পারবে না। নিজের ভাইয়ের মৃত্যুতে উমাচরণ অনেকটাই ভেঙে পড়েছিলেন, আর সেদিন থেকে ওই সাপ নামক প্রাণীটাকে তিনি তীব্রভাবে ঘৃণা করতে শুরু করলেন। উমাচরণের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সেদিন যদি সে লোভ না করত তবে আজ তার এ দিন দেখতে হতো না। সাপের সেই অভিশাপ তাঁর পরিবারের কোনো ক্ষতি করতে পারছে না বলে
এই গ্রামবাসীদের ক্ষতি করছে। সেদিনকার সেই লোভের কারণে সে তার ভাইকে হারিয়েছে, আর এখন নিরীহ গ্রামবাসীগুলো তার ফল ভোগ করছে। উমাচরণ শুক্লপক্ষের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। বোধহয় কাল পরশুই পূর্ণিমা। পরের দিন সকাল। কাল লাবণ্যের জন্মদিন। সে 21 বছরে পা দেবে। গ্রামের সব লোককে নিমন্ত্রণ করা হয়েছে। তারা দুপুরে জমিদার বাড়িতে খেতে আসবে। সকালবেলায় লাবণ্যের মা তাকে নিয়ে মন্দিরে যাবে, তাই লাবণ্য তাড়াতাড়ি শুয়ে পড়ল। গভীর রাত। হঠাৎ লাবণ্যের ঘুম ভেঙে যায়। তার মনে হয় ছাদ থেকে কেউ যেন তাকে ডাকছে। সম্মোহিতের মতো সে ছাদে চলে যায়। আকাশে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে নাগ পূর্ণিমার বিশাল চাঁদ। চাঁদের আলো লাবণ্যর গায়ে এসে পড়ল। সাথে সাথে লাবণ্যর সম্মোহন কেটে গেল। ছাদ ভর্তি হাসনাহেনা ফুলের সুবাস। এ সুবাস এক অসম্ভব মাদকতার সৃষ্টি করেছে। সেই সাথে নাগ পূর্ণিমার চাঁদের রূপালী ঝলমলে আলো। লাবণ্য সেই ছোটবেলা থেকে পূর্ণিমা ভীষণ পছন্দ। ছোটবেলায় কত লুকিয়ে লুকিয়ে ছাদে এসে বসে থেকেছে, কিন্তু আজকের এই সৌন্দর্য লাবণ্য কিছুতেই উপভোগ করতে পারছে না। চাঁদের আলো লাবণ্য শরীরে পড়ার সাথে সাথে লাবণ্য শরীর ভীষণভাবে জ্বলতে শুরু করে। প্রচন্ড যন্ত্রণায় লাবণ্য চিৎকার করতে থাকে। তারপর হঠাৎ লাবণ্য দেখে তার শরীর থেকে চামড়াগুলো খসে পড়তে শুরু করেছে। মুহূর্তের মধ্যে তার মানব দেহটা একটা ভয়ানক বিশালাকৃতির সাপে পরিণত হয়। সে সাপের বিরাট এক ফনা, আর নীল দুটো চোখে যেন শত শত বর্ষের প্রতিশোধের আগুন। মায়ের ডাকে লাবণ্যর ঘুম ভাঙে। লাবণ্য নিজেকে নিজের ঘরে দেখে কিছুটা স্বস্তি পায়। তার মানে কাল রাতে যা হলো সেসব কিছু স্বপ্ন ছিল। লাবণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। লাবণ্য বিছানা থেকে উঠে স্নান ঘরের উদ্দেশ্যে যেতে থাকে। এমন সময় বসার ঘর থেকে বেশ চেঁচামেচি শুনতে পাওয়া যায়। লাবণ্য সেখানে যায় তাড়াতাড়ি। যা শুনল তাতে লাবণ্যের সে স্বস্তি মুহূর্তের মধ্যে উড়ে গেল। কাজের মেয়ে চম্পা সকালে ছাদে গিয়েছিল। সেখানে সে দেখে একটা বিশাল বড় সাপের খোলস পড়ে আছে। সে সেটাকে নিয়ে এসেছে। বাড়ির সবাই রীতিমতো চিন্তিত। এ বাড়িতেও তবে সাপ ঢুকেছে। উমাচরণ বারবার বলে চলেছে, এ হতে পারে না, এ অসম্ভব। এ বাড়ির ত্রিসীমানায় কোনো দিন সাপ প্রবেশ করতে পারবে না। উমাচরণ সকলের অলক্ষ্যে পশ্চিমের তালাবন্ধ ঘরটা একবার খুলে দেখে নেয়। শ্বেত পাথরটা সেখানেই আছে। তবে কি এর কার্যক্ষমতা শেষ হয়ে গেল? কিন্তু তা তো হবার কথা না। তবে বইটার শেষের দিকে যে কিছু পৃষ্ঠা ছেঁড়া ছিল, সেখানেই কি এমন কোনো ইঙ্গিত ছিল? উমাচরণ আর ভাবতে পারে না এবার যে সাপেরা তাঁর বংশকে নির্বংশ করে ফেলবে, সবাইকে শেষ করে দেবে। বাড়ির বউরাও ভীষণ আতঙ্কিত। সংযুক্তা বারবার বলছে, মেয়েটাকে কতবার না করলাম, সাপ মারতে যাস না, শুনলো না। এখন কি হবে, কি হবে আমাদের? সুপ্রভা আর মাধবী সংযুক্তাকে সামলায়।
লাবণ্য এতক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়েছিল। এবার ওর হুঁশ এলো। তার মানে কাল রাতে যা যা হলো সব সত্যি ছিল, নইলে ছাদে খোলস আসবে কি করে? যে সাপ নামক প্রাণীটাকে এত বছর ঘৃণা করে আসছে, শেষ পর্যন্ত সে কিনা সেই সাপেই পরিণত হলো। এটা লাবণ্য কিছুতেই মেনে নিতে পারছে না। উমাচরণ অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেওয়া হয়। লাবণ্যের জন্মদিনের সব আনন্দই মাটি হয়ে গেল। সারাটা দিন একটা ভয়ানক দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটে সকলের। লাবণ্য সারাদিন তার ঘর থেকে আর বের হয় না, কারো সাথে কোনো কথা বলে না। কার কাছে গেলে সে তার প্রশ্নের উত্তর পাবে, কে তাকে বলবে? এমনই ভাবে রাত নেমে আসে। লাবণ্যর ভাবনার কোনো শেষ নেই। এমন সময় তার মনে হয় কাল সবকিছু শুরু হয়েছিল ছাদে। আজ রাতেও যদি সে ছাদে যায়, আবার হয়তো এর কোনো কুল কিনারা পেতে পারে। সবাই ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে লাবণ্য ছাদে যায়। সেখানে গিয়ে আকাশের দিকে মুখ করে বসে থাকে। তার চোখ দুটো দিয়ে অঝরে জল বেরোচ্ছে। কেন তার সুন্দর জীবনটা এমন অভিশপ্ত হয়ে গেল? কি পাপ তার? এমন সময় পেছন থেকে লাবণ্য শুনতে পায়, পাপ নয়, এটাই বাস্তবতা, এটাই তোমার নিয়তি। লাবণ্য পেছন ফিরে অবাক হয়ে যায়। এ যে সেই নীল চোখের উদ্ভ্রান্ত মহিলাটা, সাপ মারতে যাবার দিন যে লাবণ্যকে সাবধান করেছিল। চাঁদের আলোয় মহিলাটার নীল চোখ আরো জ্বলজ্বল করছে। লাবণ্য প্রশ্ন করে, আপনি এই বাড়িতে ঢুকলেন কিভাবে? কি আপনার পরিচয়? মহিলাটি উত্তর দেয়, সেসব বাদ দাও। তুমি কি নিজের এই পরিবর্তনের কারণ জানতে চাও না? যদি চাও তবে আমার পিছু পিছু এসো। লাবণ্য কোনো কথা না বলে মহিলাটির পিছু নেয়। মহিলাটি লাবণ্যকে জমিদার বাড়ির পেছনের অংশের সেই ভাঙা মন্দিরটার কাছে নিয়ে যায়। লাবণ্য প্রশ্ন করে, আপনি আমায় এখানে কেন আনলেন? মহিলাটি হিস হিসে গলায় বলল, তুমি সাধারণ মানুষ না, তুমি নাগ কন্যা। না, এ হতে পারে না। সব মিথ্যে, সব মায়া। এটা আমার ভ্রম ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো মায়াবিনী বা জাদুঘর, আর নিজের মায়ার দ্বারা আমাকে তুমি সম্মোহন করছো। আর এই জন্যই আমি ভ্রম দেখেছি। এটা শুধুই আমার ভ্রম ছিল কাল রাতে। মহিলাটি উত্তর দিল, ঠিক আছে, এখন তো তুমি সম্মোহিত নও, নিজের মধ্যেই আছো, তাই না? আর দেখো, আমিও তোমার সামনে দাঁড়িয়ে। তুমি একবার মনে মনে বলো, তুমি তোমার নাগ কন্যা রূপে আসতে চাও। লাবণ্য মনে মনে সে কথা বলতেই লাবণ্যের শরীরের কোমর থেকে নিচের অংশ সাপে পরিণত হল, আর কোমরের উপরের অংশটা মানুষের। লাবণ্য তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মহিলাটি বলল, এই যে নিজের যে রূপ তুমি দেখছো লাবণ্য, এটাই তোমার আসল রূপ, এটাই তোমার পরিচয়, আর এটাই তোমার সত্তা। তুমি একজন নাগ কন্যা। এই বাস্তবতাটাকে মেনে নাও লাবণ্য। তোমার যেদিন জন্ম হয়েছিল সেদিনই তোমার এই নিয়তি নির্ধারণ হয়ে গিয়েছিল যে যেদিন তুমি 20 বছর পেরিয়ে 21 বছরে পা দেবে, সেদিনই তোমার নাগকন্যা রূপ প্রকাশিত হবে। লাবণ্য অবাক হয়ে শুনে। মহিলাটি আরো বলতে থাকে, এই বংশের মেয়ে হয়ে তোমার জন্মানোর এক বড় উদ্দেশ্য আছে।
এই বাড়িতে কোনো সাপ প্রবেশ করতে পারবে না। সেজন্যই তুমি পৃথিবীতে এসেছো। কারণ তুমি একজন নাগকন্যা হলেও এই বংশের রক্ত তোমার শরীরে। এ কাজ তুমি ভিন্ন অন্য কেউ করতে পারে না। কি সেই কাজ? এ বাড়িতে নাগ বংশের সম্পত্তি আছে। তোমার দাদু সেটা চুরি করে এনে বাজেয়াপ্ত করে রেখেছে। সেটা তোমাকে উদ্ধার করতে হবে। এই উদ্দেশ্য পূরণ করতেই তোমার জন্ম হয়েছে লাবণ্য। না, এসব আমি কিছু বিশ্বাস করি না। আমার দাদু এসব কিছুই করতে পারেন না। লাবণ্য, বিশ্বাস তো তোমাকে করতেই হবে, কারণ এটাই সত্যি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি প্রমাণ দিচ্ছি। তুমি আমার চোখের দিকে তাকাও। লাবণ্য সেই মহিলার নীল চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেখানে ফুটে উঠল এক ভয়ানক দৃশ্য। রামচরণের মৃত্যু, সর্পহত্যা এবং সেই স্বর্ণ কলসগুলো সহ শ্বেত পাথরের চুড়ি সবটাই লাবণ্য দেখতে পেল। এই জিনিসটাই তোমাকে উদ্ধার করতে হবে লাবণ্য। তবে তার আগে তোমাকে আর একটা কাজ করতে হবে। একটা প্রাচীন বই আছে তোমার দাদুর কাছে, সেটা তোমায় নিতে হবে চুপি চুপি। সেটা যদি তুমি পড়ো তবে এই বিষয়ে সব কিছু তুমি বিস্তারিত জানতে পারবে। কিন্তু সে বইয়ের শেষের কিছু পৃষ্ঠা ছেঁড়া। সেই ছেঁড়া পৃষ্ঠাগুলো তোমাকে উদ্ধার করতে হবে। কোথায় আছে, কার কাছে আছে আমি জানি না, আর কিভাবে তুমি সেগুলো উদ্ধার করবে সেটা তোমার ব্যাপার। ছেঁড়া পৃষ্ঠাগুলোতেই পাবে সেই শ্বেত পাথরের আসল পরিচয়। আর সেই পৃষ্ঠাগুলো থেকেই তুমি জানতে পারবে কবে আর কিভাবে সেই শ্বেত পাথর তোমায় উদ্ধার করতে হবে। এবার আমায় যেতে হবে। লাবণ্য প্রশ্ন করল, আপনি এসব কিভাবে জানলেন? আর আপনার পরিচয়টাই বা কি? মহিলাটি উত্তর দিল, সময় হলেই জানতে পারবে। আর হ্যাঁ, তুমি যে নাগকন্যা সেটা যেন কেউ জানতে না পারে, কারণ এই নাগ বংশের আসল শত্রু কে সেটা এখনো অজানা। এই বলে মহিলাটি চলে গেল। তিনি কি সব আসল শত্রুর কথা বলল সেটা লাবণ্য বুঝল না। লাবণ্যর খুব খারাপ লাগলো সব সত্যিগুলো জেনে। সে মনে মনে বলল, যে যাই বলুক, এটাই আমার পরিবার আর এটাই আমার অস্তিত্ব। আমি আমার পরিবারের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে পারবো না, কারোর বিন্দুমাত্র ক্ষতিও করতে পারবো না। তবে আমার জন্মের উদ্দেশ্য আমি অবশ্যই পূরণ করব। নাগ সম্পত্তি আমি উদ্ধার করবই। আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে। তখনও রাতের আঁধার কাটেনি। লাবণ্য সিদ্ধান্ত নিল এবার তাকে ওই বইটা উদ্ধার করতেই হবে। সেটা নিশ্চয়ই দাদুর ঘরে আছে। লাবণ্যর মনে পড়ল উমাচরণের ঘরে খাটের নিচে একটা বাক্স থাকে, যেটা উমাচরণ কাউকেই ধরতে দেয় না। লাবণ্য ছোটবেলায় কত দেখতে চাইতো, কিন্তু উমাচরণ তাকে ভুলিয়ে রাখত। তার মানে হয়তো সেখানেই সেই বইটা থাকতে পারে। লাবণ্য সর্পরূপ ধরে উমাচরণের ঘরে ঢুকল আর সেই বাক্সটা থেকে বইটা উদ্ধার করল। লাবণ্য পুরো বইটা পড়তে শুরু করল। সবটা তার কাছে আরো স্পষ্ট হয়ে গেল। সে জানতে পারল চৌধুরী বংশের কথা। স্বর্ণ কলসগুলো তো সেই বংশেরই সম্পত্তি। উমাচরণ এটা মোটেও ঠিক করেনি। লোভে পড়ে অন্যের সম্পত্তি, ছি। তবে সত্যি সত্যি বইয়ের শেষের কিছু পৃষ্ঠা ছেঁড়া। কোথায় পাবে সেই পৃষ্ঠাগুলো? কার কাছে আছে? সেগুলো না পেলে তো লাবণ্য শ্বেত পাথর উদ্ধার করতে পারবে না। এসব ভাবতে ভাবতেই রাতের আঁধার কেটে গেল।
আর পূবের আকাশে লাল সূর্যটা তার প্রথম কিরণ ছড়ালো। বাড়িতে সকলের মনে এখনো এক অজানা আতঙ্ক। উমাচরণের শরীর এখন কিছুটা ভালো। এই 2-3 দিনে গ্রামে আর নতুন করে কাউকে সাপে কাটেনি। এজন্য গ্রামবাসীরাও কিছুটা স্বস্তিতে আছে। তাই কেউ আর গ্রাম ছেড়ে কোথাও যায়নি। সবই স্বাভাবিক আছে। শুধু বদলে গেছে লাবণ্যর জীবন। সারা দিন একা একা থাকে, কি যেন ভাবে সর্বক্ষণ। লাবণ্যর শুধু এখন একটাই চিন্তা, কি করে ওই বইটার বাকি পৃষ্ঠাগুলো উদ্ধার করবে। কোনোভাবেই কোনো কুল কিনারা করতে পারছে না। আরো একটা দিন চলে গেল। লাবণ্য এটা বুঝতে পেরেছে যে ওই শ্বেতপাথর ঠিক কোথায় আছে। তার জন্মের পর থেকেই এ বাড়ির একদম পশ্চিমের ঘরটা তালাবন্ধ থাকে সে দেখেছে। লাবণ্য এই 20 বছরে সেটা একদিনের জন্য খোলা দেখেনি। এমনকি ওই ঘরের আশেপাশে যাবারও অনুমতি নেই। তখন কিছু না বুঝলেও লাবণ্য এখন মোটামুটি নিশ্চিত যে শ্বেতপাথরটা ওই ঘরেই সংরক্ষিত আছে। কিন্তু ওই বইয়ের পৃষ্ঠাগুলো না পেলে সেটা উদ্ধার করা যাচ্ছে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সাপের ভয় আর গ্রামে এতটুকুও নেই, সেটা দূর হয়েছে। মুখুজ্জে বাড়িও আগের থেকে স্বাভাবিক হয়ে উঠেছে। ছাদে পাওয়া খোলসখানার কথাও সবাই প্রায় ভুলতে বসেছে। কিন্তু লাবণ্যর এখনো যেই কে সেই অবস্থা। এমনই এক রাতের কথা। লাবণ্য ঘুমিয়ে পড়েছে। হঠাৎ লাবণ্যের মনে হয় কেউ তাকে বলছে, আর বেশি সময় নেই নাগকন্যা, নিজের জন্মের উদ্দেশ্য ব্যর্থ হতে দিও না। নিজের উদ্দেশ্য সফল করো। জাগো নাগকন্যা, জাগো। চমকে ঘুম থেকে উঠে পড়ে লাবণ্য। স্বপ্ন দেখছিলাম তাহলে? কিন্তু স্বপ্নে যা শুনলাম তা তো ঠিক। আমি তো আমার কাজে একটু এগোচ্ছি না। কি করব সেটাও তো বুঝতে পারছি না। লাবণ্যর আর সে রাতে ঘুম এলো না। ঘরের ভিতর কেমন যেন দম বন্ধ লাগছিল। তাই লাবণ্য ছাদে চলে গেল একটু মুক্ত বাতাসের জন্য। তখনও রাত গভীর। লাবণ্য ছাদে পায়চারি করছে। হঠাৎ দেখতে পেল কেউ নিচে লণ্ঠন হাতে সেই পুরনো ভাঙা মন্দিরটার দিকে যাচ্ছে। লাবণ্য খুব অবাক হয়। এত রাতে এই বাড়ির কে ওখানে যাবে, আর কেনই বা যাবে? তার শরীর বড় এক চাদরে আপাদমস্তক ঢাকা। কিচ্ছু বোঝার উপায় নেই। লাবণ্য এবার তার সর্পরূপ ধারণ করে। তারপর সেই চাদরে ঢাকা মানুষটার পিছু নেয়। কিন্তু লাবণ্য তাকে কিছুতেই চিনে উঠতে পারে না। সেই মানুষটা ভাঙা মন্দিরের ভিতরে চলে যায়। সাপরূপী লাবণ্য এক কোণে ঘাপটি মেরে থাকে। মানুষটা সেখানে একটা মেঝেতে থাকা পাথর সরায়। ফলে বের হয়ে আসে একটা ছোট্ট গর্ত। সেই গর্তের ভেতর থেকে বের করে বেশ পুরনো এক বাক্স। সে বাক্স থেকে কিছু কাগজ বের করে মন দিয়ে পড়ে। তারপর পড়া শেষ হলে বাক্সটা আবার মেঝেতে পাথর চাপা দিয়ে দেয়। তারপর লণ্ঠন নিয়ে আবার জমিদার বাড়ির দিকে চলে যায়। লাবণ্য এবার তার মানুষ রূপ ধারণ করে। সেই বাক্স থেকে কাগজগুলো বের করে। এ কি? এই যে সেই বইটার বাকি পৃষ্ঠাগুলো। তবে এখানে এগুলো কে রেখেছে? আর ওই মানুষটাই বা কে? লাবণ্য এবার পৃষ্ঠাগুলো পরপর পড়তে শুরু করে। পড়ে যা বুঝল তাতে রীতিমতো লাবণ্য অবাক হয়ে গেল।
সেই পৃষ্ঠাগুলোর মর্মার্থ হল, এই শ্বেত পাথরই হচ্ছে নাগেদের সম্পত্তি, নাগমণি। এটা শত শত বছর ধরে শ্বেত পাথর রূপে ঢিবির নিচে লুকায়িত ছিল। একে যদি কেউ বের করে আনে, তবে তার ঠিক 25 নাগ পূর্ণিমা পার হয়ে যাওয়ার পর ভরা জ্যোৎস্নায় তা আবার নাগমণি রূপে আত্মপ্রকাশ করবে। এই নাগমণি তখন যদি কারোর হাতে থাকে, তবে সেই হবে এই নাগমণির মালিক। কেউ আর তার থেকে সে নাগমণি কেড়ে নিতে পারবে না, যদি সে না দিয়ে দেয়। এ নাগমণি যার হবে, কোনো মানুষ বা প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না। সে হবে অলৌকিক শক্তির অধিকারী। লাবণ্য এবার নিজে নিজেই ভাবছে, এসব নাগমণির কথা সে গল্পে পড়েছে ছোটবেলা। এসব পড়ে তার খুব হাসি পেত তখন। এখন তার মনে হচ্ছে এসবও সত্যি হয় নাকি কোনো স্বপ্ন দেখছে সে। লাবণ্য মাথা ঠান্ডা করে ভাবে, দাদু এ শ্বেত পাথর নিয়েছিল 25 বছর আগে, আর গত পূর্ণিমা ছিল নাগ পূর্ণিমা। তার মানে 2 দিন পর যে পূর্ণিমা আসতে চলেছে, সেই সময় এই শ্বেত পাথর নাগমণি রূপে আত্মপ্রকাশ করবে। আর চাদর পরা সেই লোকটা এই নাগমণিটাই হাতাতে চাইছে। এবার লাবণ্যের কাছে সবটা পরিষ্কার হলো। সেই জন্য পৃষ্ঠাগুলো সে মূল বইটা থেকে আলাদা করে লুকিয়ে রেখেছিল, যাতে অন্য কেউ সেটা জানতে না পারে। লাবণ্য মনে মনে বলল, কিন্তু কে সে? সে কি এই বাড়ির কেউ নাকি বাইরের? সে যেই হোক না কেন, আমি তার উদ্দেশ্য সফল হতে দেব না, কিছুতেই না। নাগমণি আমি উদ্ধার করবই। সে প্রতিজ্ঞা করে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এলো সেই পূর্ণিমার রাত। সারাটা দিন লাবণ্যর অদ্ভুত এক উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। লাবণ্যর মনে হচ্ছে সবটা যেন ঠিকভাবে হবে না, কিছু একটা গন্ডগোল ঘটবেই। লাবণ্যর মনে একটা খটকা তার সাথে রয়েছে, সে নাগমণি উদ্ধার করতে পারবে তো? হেরে যাবে না তো সেই অজানা শত্রুর কাছে? কে সেই শত্রু, কি তার পরিচয়, সেটাও লাবণ্য জানে না। কিভাবে কোন রূপে সেই শত্রু নাগমণি নিতে চায়, সেটাও তার জানা নেই। লাবণ্যর সেই নীল চোখওয়ালা উদ্ভ্রান্ত মহিলার কথা বারবার মনে হয়। কে সেই মহিলা? সেই বা এত কিছু কিভাবে জানল? লাবণ্যের স্বরূপটা তো সেই লাবণ্যের সামনে এনেছে। সেই মহিলার সাথে যদি দেখা হতো, তবে লাবণ্য কিছুটা স্বস্তি পেত। কিন্তু সেই মহিলা থাকে কোথায়, সেটাও তার জানা নেই। খুঁজবে কিভাবে তাকে? পূর্ণিমার চাঁদ সবে আকাশে উঠতে শুরু করেছে। লাবণ্য ছাদে বসে আছে। ছাদ ভর্তি হাসনাহেনা ফুলের সুগন্ধ। সে সুবাস যেন অন্য রকম এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। আগে হাসনাহেনার গন্ধটা লাবণ্যর খুব একটা সহ্য হতো না, কিন্তু আজ অসম্ভব ভালো লাগছে। সে মনে মনে একটু হাসল। এক সময় এই সাপ নামক জীবটাকে কত ঘৃণা করত সে, আর আজ সে নিজেই একজন সর্পিনী। শুক্রবার ডাকে লাবণ্যের ঘোর কাটে। উত্তর দেয়, হ্যাঁ বড় মা, আসছি। লাবণ্য নিচে নেমে আসে। রাতের খাবার সময় হয়ে গেছে। লাবণ্য খাবার ঘরে এসে দেখে সেখানে সবাই বসে আছে। খাওয়া শুরুর আগে সবাইকে একবার প্রণাম করে নেয়। উমাচরণ প্রশ্ন করে, হঠাৎ প্রণাম যে দিদি ভাই, আজ কি বিশেষ কিছু আছে নাকি? লাবণ্য উত্তর দেয়, না,
তেমন কিছু না, এমনি ওই জন্মদিনে তো কাউকে প্রণাম করা হয়নি, এই জন্যই আর কি। জন্মদিনের প্রণাম 1 মাস পর? খানিকটা হাসাহাসি হয় এই নিয়ে। ছেলে বউ নাতি নাতনি সকলকে নিয়ে খেতে বসে উমাচরণ। খেতে খেতে হঠাৎ লাবণ্যর কেমন যেন মাথাটা ভারী হয়ে আসে, চোখের পাতাগুলো বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে লাবণ্য খাওয়ার ঘরের মেঝেতেই অসীম ঘুমে তলিয়ে যায়। শুধু লাবণ্য না, একে একে বাড়ির সবাই সেখানে ঘুমিয়ে পড়ে অদ্ভুতভাবে। কত সময় পার হয়ে গেছে কে জানে। প্রচন্ড রকম ফোঁস শব্দে লাবণ্যর ঘুম ভাঙে। চোখ মেলে দেখে শত শত সাপ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেসব সাপে বিশাল ফনা। এদের শব্দেই লাবণ্যের ঘুম ভেঙেছে। কিন্তু সে এখানে এভাবে ঘুমিয়ে পড়ল কেন? ইতিমধ্যে বাড়ির সবাই প্রায় জেগে গেছে। চোখ খুলে এত সাপ দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। উমাচরণ এটাই ভেবে পায় না শ্বেত পাথর থাকাকালীন কিভাবে এত সাপ এই জমিদার বাড়ি প্রবেশ করল। উমাচরণ রাইফেল আনতে ছোটে। দাঁড়াও দাদু, একটা সাপও তুমি মারবে না। লাবণ্য দৃঢ় কণ্ঠে বলে। উমাচরণ অবাক হয়ে যায়। কি বলছিস দিদি ভাই? এদেরকে না মারলে এরা আমার বংশ নির্বংশ করে দেবে যে। না, কেউ কিচ্ছু করবে না। আমি তোমাদের কিছু দেখাতে চাই, তোমরা প্রস্তুত থাকো, কেউ ভয় পেও না। লাবণ্য চোখ বন্ধ করে। অমনি লাবণ্যের শরীরের কোমর থেকে নিচের অংশ সাপে পরিণত হয়। লাবণ্যর চোখ দুটো নীল রঙের। সবাই বিস্ফারিত নয়নে তার দিকে তাকিয়ে আছে। সে বলল, হ্যাঁ, আমি একজন নাগকন্যা, তবে আমি সেটা নিজেই জানতাম না। এরপর লাবণ্য তার জন্মদিনের দিন থেকে আজ পর্যন্ত ঘটা সকল ঘটনা সবাইকে খুলে বলে। আমি শুধু সেই নাগমণিটা উদ্ধার করব, বিশ্বাস করো। আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না। দাদু, আজ থেকে 25 বছর আগে তুমি যেটা রেখেছিলে সেটা অন্যায়। তোমার সেটা করা একদমই উচিত হয়নি। তুমি আর চৌধুরী বংশ নাগেদের সম্পত্তি আত্মসাৎ করেছ, আর তোমার ভাইয়ের মৃত্যু নাগ হত্যারই ফল। এতে সাপেদের কোনো দোষ নেই, দোষটা তোমারই ছিল। হ্যাঁ দিদি ভাই, আমি পাপ করেছি। আমি এখন বুঝি লোভে পড়ে এসব করা আমার একদম উচিত হয়নি। ক্ষমা করে দে আমায়। আমি চাই সেই শ্বেত পাথররূপী নাগমণিটা তুমি আমার হাতে তুলে দাও। হ্যাঁ, তাই দেব। আয়, আমার সাথে আয়। সকলে মিলে পশ্চিমের ঘরটার সামনে যায়। কিন্তু এ কি, ঘরের তালা যে খোলা, শ্বেত পাথরটাও সেখানে নেই। সবাই তো ঘুমিয়ে পড়েছিল, কে নিল সেটা? লাবণ্য বলে, সেই অজানা শত্রু আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে শ্বেত পাথর চুরি করেছে। আমি জানি সে কোথায় আছে। সে নিশ্চয়ই সেই ভাঙা মন্দিরে আছে, কারণ সেখানে থাকা বইয়ের বাকি পৃষ্ঠাগুলোতেই শ্বেত পাথরকে নাগমণিতে পরিণত করার উপায় লেখা আছে। তোমরা এসো আমার সাথে। সবাই লাবণ্যের পিছু পিছু যায়। বাইরে বেরিয়েই সকলে দেখতে পায় অদূরে প্রচণ্ড আলোর ছটা। চতুর্দিকে এক উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে আছে। মনে হচ্ছে আকাশে আর মাটিতে যেন একই সাথে দুটো চাঁদ উঠেছে। লাবণ্য অস্ফুটভাবে বলল, নাগমণি? সেই চাদরে ঢাকা লোকটার হাতেই রয়েছে নাগমণি।
লাবণ্য দ্রুত তার কাছে যায়। ও, তুমি তবে নাগমণিকে জাগ্রত করেই নিলে। কে তুমি? চাদর সরাও। আজ আর কোথায় পালাবে? আজ নিজের মুখ তোমায় দেখাতেই হবে। সেই লোকটা উত্তর দিল, আমি মুখ দেখাতেই পারি, তোমরা সহ্য করতে পারবে তো? তার গায়ের চাদর এক টানে খুলে ফেলল সে। লাবণ্য বিস্ফারিত নয়নে কাঁপা ঠোঁটে প্রশ্ন করে, বড় মা, তুমি? সুপ্রভা অট্টহাস্যে জবাব দিল, হ্যাঁ, আমি শ্রীমতী সুপ্রভা মুখার্জি, এই জমিদার বাড়ির বড় বউ। না জানি কত বসন্ত পেরিয়ে গেছে, প্রতিটা দৃষ্টি বদলে গেছে, দৃষ্টিভঙ্গিও বদলেছে, কিন্তু নাগমণির প্রতি আমার লোভ ঠিক 25 বছর আগে যতটা ছিল আজও ততটাই আছে। আজই নাগমণি আমার, শুধু আমার। উমাচরণ সহ জমিদার বাড়ির প্রতিটা লোক হতবম্ব হয়ে যায়। লাবণ্য চিৎকার করে বলে, না, এ হতে পারে না। আমি যা দেখছি তা সব মিথ্যে। এ সত্যি নয়, কিছুতেই নয়। সুপ্রভা উত্তর দেয়, এই সবই সত্যি লাবণ্য। 25টা বছর ধরে আমি এই রাতটার অপেক্ষাই করেছি। কবে আসবে এই রাত? শেষমেশ এসেই গেল। হ্যাঁ, এই সব কিছুর পেছনে আমিই ছিলাম, শুধুই আমি। উমাচরণ কাঁপা গলায় প্রশ্ন করে, বড় বৌমা, তুমি এ কি সব বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুপ্রভা বলতে থাকে, হ্যাঁ, আমি। এই সব কিছুর পরিকল্পনা আমার ছিল, সেই পরিকল্পনা যার শুরু হয়েছিল ঠিক 25 বছর আগে। আর আমি তখন এ বাড়ির নতুন বউ। জমিদার বাড়ি, রাজবাড়ি এই সব সম্পর্কে আমার ছোটবেলা থেকেই আগ্রহ ছিল, আর আমি সেই বাড়িরই বউ হয়ে আসলাম। পুরো বাড়ির আনাচে কানাচে আমি ঘুরে বেড়াতাম। এমনই একদিন আমি এসে পড়ি ভাঙা মন্দিরটায়। খুব ভালো করে ঘুরে দেখি পুরো মন্দিরটা, আর এখানেই আমি এক নকশা করা বাক্স পাই, আর সেই বাক্সের ভেতরে খুঁজে পাই একটা বই। সেই বই থেকেই জানতে পারি এখানে থাকা স্বর্ণ কলস আর নাগমণির কথা। তবে আমার মতো নারীর পক্ষে একা এত কিছু করা সম্ভব ছিল না, তাই আমি এক ঢিলে 2 পাখি মারার পরিকল্পনা করলাম। আমি জানতাম তখন আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা ভালো না, তাই বইটা নিয়ে আমি শ্বশুর মশাইয়ের লাইব্রেরিতে রাখলাম। আর বইয়ের শেষের কিছু পৃষ্ঠা যেখানে লেখা ছিল নাগমণির কথা, সেটা আলাদা করে নিজের কাছে রেখে দিই, যাতে সে ব্যাপারটা কেউ কিচ্ছু জানতে না পারে। আর আমার পরিকল্পনা মতোই সব হলো। শ্বশুরমশাই সেটা উদ্ধার করলো, আর শ্বেত পাথরটাও আমাদের শ্বশুরবাড়িতে চলে এলো। আর আমি 25 বছর ধরে যে নাগমণির জন্য অপেক্ষা করছিলাম, আজ সেটা আমার, শুধু আমার। লাবণ্য সুপ্রভাকে অনুরোধ করল, বড় মা, দয়া করে ওটা আমার হাতে তুলে দাও। ওটা নাগবংশের সম্পত্তি, ওর উপর অন্য কারোর অধিকার নেই। তোমার উপর ভয়াবহ অভিশাপ নেমে আসবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি দয়া করে ওটা দিয়ে যাও। সুপ্রভা দৃঢ় কণ্ঠে বলে, দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছিলাম, আমাকে হুমকি দিচ্ছিস? বিষাক্ত সর্পিনী! আর সন্ধ্যায় যখন ছাদে গিয়েছিলাম তোকে ডাকতে, তখনই তোর সব কথা শুনে ফেলেছি। তুই একটা বিষাক্ত সর্পিনী, আর সেই জন্যই তো সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। এত তাড়াতাড়ি যে কি করে সবার ঘুম ভাঙলো সেটাই বুঝলাম না। যাই হোক, আমার কাজ হয়ে গেছে। নাগমণি এখন আমার। আমি সব থেকে শক্তিশালী। যে আমার পথে আসবে আমি তাকেই শেষ করে দেব, আর আমি যা বলবো তোমরা তাই করবে। কথাটা যেন মনে থাকে। লাবণ্য তখন তার নাগকন্যা রূপ ধারণ করেছে। সুপ্রভা
চোখ রাঙিয়ে বলল, আমাকে ভয় করছিস তুই? এত বড় সাহস তোর! আগে জানলে তোকে তোর জন্মের পরেই তোকে গলা টিপে মেরে ফেলতাম। কি বলছো কি এসব দিদি? ও তো তোমারও মেয়ে। তুমি দয়া করে আবার আগের মতো হয়ে যাও দিদি। এসব লোভ ছেড়ে দাও দিদি। নিজের মেয়ে তো নয়, আমার নিজের কোনো সন্তান নেই, তাই আমার কোনো পিছু টানো নেই। লাবণ্য, সরে যা আমার সামনে থেকে, আমায় যেতে দে। না বড় মা, আমি সরব না। আমি দেখি কিভাবে তুমি আমাকে আঘাত করতে পারো। ঠিক আছে, তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যা, বিষাক্ত সর্পিণী। এই বলে সুপ্রভা লাবণ্যের দিকে এগোতে থাকে। বাড়ির সকলে সুপ্রভাকে বাধা দিতে চায়, কিন্তু সে কারোর কথা শোনার পাত্রী নয়। এমন সময় শোনা যায় এক নারী কণ্ঠস্বর, দাঁড়াও সুপ্রভা। লাবণ্য অবাক হয়ে দেখে, এই যে সেই নীল চোখের উদ্ভ্রান্ত মহিলা। কে আপনি? কে? আমি কে সেটা জানার আগে তুমি দেখো তো সুপ্রভা, তোমার হাতে কি? সুপ্রভা জবাব দেয়, কি আবার? নাগমণি? দেখো আবার ভালো করে। সুপ্রভা দেখতে পায় তার হাতে একটা কুচকুচে কালো সাপ। সাথে সাথে চিৎকার করে সুপ্রভা সেটাকে ছুঁড়ে ফেলে দেয়, আর লাবণ্য সেটা ধরে ফেলে। লাবণ্যর হাতে এসে পড়ে সেই নাগমণি। সুপ্রভা অবাক হয়ে বলে, সাহাব, নাগমণি, এসব কি হলো? মহিলাটি এবার স্মিত হাসল। ওটা নাগমণি ছিল। কেউ সেটা তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার থেকে কেড়ে নিতে পারতো না, এটা ঠিক। কিন্তু তুমি তো নিজেই সেটা ছুঁড়ে ফেলে দিলে। আমি মায়ার দ্বারা তোমায় বিভ্রান্ত করেছিলাম মাত্র, আর কিছু নয়। আর তুমি সেই মায়ার ফাঁদেই পড়লে। কে তুই? তোর এত বড় সাহস কি করে হয়? এবার লাবণ্যও প্রশ্ন করে। সেই শুরু থেকে আমি আপনাকে প্রশ্ন করে আসছি, কে আপনি? কি আপনার পরিচয়? আজ আপনাকে বলতেই হবে। মহিলাটি বলে, হ্যাঁ, আজ আমি বলবো। আজ সে সময় এসেছে। মহিলাটি চোখ বন্ধ করল। তারপর তার শরীরের নিচের অংশ সাপে পরিণত হয়। তার চুলগুলো বাতাসে উঠছে। নানা রকম উজ্জ্বল অলংকার তার গায়ে। অনিন্দ্য সুন্দর তার রূপ। মাথায় জলজল করছে নাগ মুকুট। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সকলের নীরবতা ভেঙে সে বলে ওঠে, আমি অবন্তিকা, এই নাগ সাম্রাজ্যের নাগ রানী। নাগরানী? হ্যাঁ লাবণ্য। সুপ্রভা চিৎকার করে বলে, তুই নাগরানী হ, যেই হ, আমি তোকে ছাড়বো না। এই বলে নাগরানীর দিকে সে এগোতে থাকে। সাথে সাথে লাবণ্য তার নাক পাশে সুপ্রভাকে জড়িয়ে ফেলে। নাগরানী বলে, এবার তুমি তোমার লোভ আর পাপের শাস্তি পাবে সুপ্রভা। লাবণ্য, ওকে দংশন করো। লাবণ্য বলে ওঠে, না নাগরানী, এটা আমি পারবো না। হাজার হলে উনি আমার বড় মা, আমার দ্বারা এটা হবে না, কিছুতেই না। আচ্ছা, ঠিক আছে। হঠাৎই কোত্থেকে যেন শত শত সাপ চলে আসলো। সেই সাপগুলো একের পর এক সুপ্রভাকে দংশন করতে থাকলো। মুহূর্তের মধ্যে সুপ্রভার শরীর নীল হয়ে গেল। লাবণ্য নাগমণিটা নাগরানীর হাতে তুলে দিয়ে বলল, এই নিন নাগরানী, নাগ বংশের সম্পত্তি। আমি আমার দায়িত্ব পালন করলাম। হ্যাঁ লাবণ্য, তুমি পেরেছ। আমি কতগুলো বছর ধরে এই দিনটার অপেক্ষা করেছি। আমি এই বাড়িতে আসলেও কখনো নাগরানী বা সর্পরূপে আসতে পারতাম না। আমাকে আসতে হতো নাগ শক্তিহীন এক মনুষ্য রূপে।
সেজন্যই তোমাকে এতদিন আমার আসল রূপ দেখাতে পারিনি। এখন তোমাকে যে আমার সাথে যেতে হবে লাবণ্য। যেতে হবে মানে? কোথায় যাব? আমাদের নাগলোকে। তুমি যে নাগকন্যা, প্রতিটা প্রজন্মে নাগকন্যা শুধু একজনই হয়, আর সেই হয় নাগ বংশের পরবর্তী উত্তরাধিকারী, অর্থাৎ তুমিই হবে পরবর্তী নাগরানী। তোমাকে যে যেতে হবে। না না, এ অসম্ভব, এ হতে পারে না। আমি কোথাও যাব না। আমি আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি আমার পরিবারকে ছেড়ে কোথাও যেতে পারবো না। এই পরিবারই আমার প্রাণ। সংযুক্তা নাগরানীর পায়ে পড়ে। দয়া করে একজন মেয়েকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেবেন না। একটি মাত্র মেয়ে আমার, ও না থাকলে যে আমি বাঁচব না। ওকে দয়া করে মানুষ করে দিন আগের মতো। উমাচরণও হাত জোর করে নাগরানীর কাছে ক্ষমা চাইল। এবার নাগরানী বলল, ঠিক আছে, সবার অনুরোধ আমি ফেলে দিতে পারছি না। আর লাবণ্য নিজের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছে, আর ওর যখন ইচ্ছে নেই তখন ওকে আমি নিয়ে যাব না। ওকে আমি আবার মানুষ করে দিচ্ছি। নাগরানীর নীল চোখ থেকে এক আলো গিয়ে পড়ল লাবণ্যের উপর, আর সাথে সাথে লাবণ্যের মুখের ভেতর থেকে বিশাল এক সাপ বেরিয়ে এলো। সাপটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। হয়তো কেউ লক্ষ্য করল না যে সেই কালো ধোঁয়ার কিছুটা অংশ লাবণ্যর পেটের ভেতর ঢুকে গেল। লাবণ্য বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব নাগরানী। আপনার ঋণ সত্যি আমি কোনোদিনও শোধ করতে পারবো না। পারবে লাবণ্য, পারবে। এই ঋণ যে তোমার শোধ করতেই হবে। কিভাবে? আমার এক সম্পদ তোমার কাছে গচ্ছিত রাখলাম লাবণ্য। উপযুক্ত সময় ঠিক চেয়ে নেব, তখন তা আমার হাতে স্বেচ্ছায় তুলে দিও। তবেই হবে তোমার ঋণ শোধ। নাগ সাম্রাজ্য তার পরবর্তী উত্তরাধিকার অপেক্ষায় থাকবে। আমাদের আবার দেখা হবে লাবণ্য। ভালো থেকো। এই বলে নাগরানী চলে গেলেন। এসব কথার কি মানে তা লাবণ্য বুঝল না। মুখার্জি পরিবার সিদ্ধান্ত নিল তারা এই জমিদার বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবে। সুপ্রভার দুঃসহ স্মৃতি, লাবণ্যের নাগকন্যা হবার ভয়ানক কাহিনী, অন্যের অর্থে গড়ে তোলা পাপের সাম্রাজ্য, আর এই সাপেদের কাহিনী, এই সব ধুয়ে মুছে ফেলে সব কিছু ভুলে গিয়ে সবাই একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। জমিদার বাড়ির সদর দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। সদরে ঝুলল এক বিশাল তালা। পুরো মুখার্জি পরিবার চলে যাচ্ছে শহরে। লাবণ্য যখন তার জিনিসপত্র নিয়ে এই বাড়ির সদরটা পার হলো, তখন লাবণ্যের মনে হলো বদ্ধ বাড়িটা যেন চিৎকার করে বলছে, সব ছেড়ে কোথায় পালাবি লাবণ্য? তোকে আবার এখানে আসতে হবে, তোকে ফিরতেই হবে। নাগরানীর ঋণ তোকে শোধ করতেই হবে। ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটাবে। তোকে আসতে হবে লাবণ্য, আসতেই হবে। শেষ হলো আমাদের আজকের গল্প নাগকন্যা। গল্প লেখক উৎসব বসু, গল্প কথক এবং রহমত চাচা আমি সায়ন, মতিন সূর্য, শঙ্কর এবং রামচরণ দীপঙ্কর, মহেন্দ্র এবং নরেন রাহুল, নরেনের পিসিমা এবং সুপ্রভা শিল্পা, উমাচরণ বাবু পার্থ, লাবণ্য মধুরিমা, নাগরানী এবং সংযুক্তা ইরাবতী। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন।
সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী উৎসব বসুকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।